আপনি একটা দৃশ্য কল্পনা করতে পারেন। সাপোজ ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেছেন। তো ওই জায়গার খাবার-দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এর থেকে যেটা বেশি ভালো ছিল, এইটা ছিল ওদের সার্ভিসের কোয়ালিটি। আপনি তো মহা খুশি যে খাবার-দাবার যেটা খাইলাম এইটাও সেই স্বাদ এবং যারা সার্ভ করছে এরাও খুবই ফ্রেন্ডলি অথবা খুবই আপনারে সম্মান দিছে অথবা ওদের যে সার্ভিস দেওয়ার কথা আপনি পুরা 100 এ 100। এখন আপনি কি করলেন যে যেহেতু আপনি মহা খুশি, দুদিক থেকেই আপনি জিতছেন। তো আপনি খুশি হয়ে টেবিলের উপরে কিছু টাকা রাইখা গেলেন। যে ধরেন আপনার ৳১৯০০ বিল আসছে, আপনি ৳২,০০০ রাইখা গেলেন। তো স্বাভাবিক হওয়ার কথা কি যে ওই যে ওয়েটার ছিল যে সার্ভ করছে এ আ ৳১৯০০ এ ক্যাশে পে করলো, ৳১০০ এ টিপস হিসাবে রাইখা দিল। আর মালিকও এটা অবশ্য বুঝলো যে না, যারা খাইতে আসছিল এরা এই ওয়েটারে আপনার খুশি হইয়া ৳১০০ গিফট কইরা গেছে। কিন্তু আপনি হঠাৎ কইরা দেখলেন এই কর্মচারী ও ক্যাশে অথবা রেজিতে পেমেন্ট করার পরে দৌড়ে আসে। দৌড়ে এসে বলতেছে, "এক্সকিউজ মি, আপনি টাকা ফালায়া গেছেন অথবা আপনি টাকা বেশি দিয়া গেছেন।" এই দৃশ্যটা জাপানে খুবই স্বাভাবিক। কারণ টিপস নেওয়া এ জায়গায় কৃতজ্ঞতা না, এ জায়গায় অপমান মনে করা হয়। আজকে আমরা জানবো কেন জাপানে টিপস দেওয়া হয় না এবং টিপস নেওয়াও হয় না। এর পিছনের দর্শন কি এবং এটা থেকে আমরা কি শিখতে পারি। তো জাপানের রেস্টুরেন্টের কথা বলেন, আপনি ট্যাক্সির কথা বলেন, হোটেলের কথা বলেন, সেলুন, ডেলিভারি বা যেকোনো জায়গায় বলেন না কেন, যেই সব জায়গায় আপনি ধরেন কাস্টমার বা কোনো একটা সেলসম্যান এদের সাথে কোনো একটা কমিউনিকেশন আছে, হ্যাঁ? এর কোনো জায়গাতেই জাপানের এই টিপস এর কালচারটা নাই। তো আমি জোর করেও কাউকে টাকা দিতে পারব না। কারণ এইটা যদি ওরা দেই, ওরা মনে করবে এটা আসলে আ অপমানজনক অথবা ওদের খুবই অস্বস্তি বোধের মধ্যে ফেলা দিব। যার কারণে জাপানিদের বিশ্বাস আমরা আসলে কাজ ভালো করি কারণ এটা আমাদের দায়িত্ব। এর জন্য বাড়তি টাকা-পয়সা দেওয়ার কোনো দরকার নাই। তো এই যে একটা সার্ভে ছিল, যেটা ছিল জাপান ট্যুরিজম এজেন্সি অ্যান্ড জেএনটিও এর সার্ভে অনুযায়ী ৯৮% সার্ভিস ওয়ার্কার এরা কখনো টিপসের আশাই করে না যে কেউ এদের টাকা দিয়া যাবে। পার্সেন্টেজটা আপনি একটু চিন্তা করেন। ৯৮% সার্ভিস ওয়ার্কার এরা টিপসের আশাই করে না। এবং ৯০% ফরেন টুরিস্ট প্রথমে এটা একটু বিভ্রান্ত হয় যে, "কিরে ভাই, আমি খুশি ওরে টাকা দিলাম, ও টাকা নিতাছে না? হ্যাঁ? কাহিনী কি? ও কি আমারে পছন্দ করলো না?" বা এমন কিছু। এবং ৬৫% সার্ভিস স্টাফ যারা আছে এরা টিপস দিলে খুবই অস্বস্তি বোধ করে। তো জাপান বিশ্বের খুব কম দেশের মধ্যে একটি যেখানে জিরো টিপস কালচার এটা ওরা খুব ভাবে মাইনা চলে। তো ওদের কাছে কাজ হইল প্রাইড, নট ফেভার। তো ব্যাপারটা হইল কাজকে কাজ মনে করে। তো জাপানের কাজ মানে আত্মসম্মানবোধ, গর্বের জায়গা। এই জায়গার একজন স্বাভাবিক ওয়েটার মনে করতেছে আমি যে সার্ভিসটা দিতে আসি এটা হোটেল হোক, রেস্টুরেন্ট হোক বা যেই কোনো জায়গায় ওর সার্ভিস দেওয়াটাই ওর কাজ। হ্যাঁ, তো টিপস নেওয়া মানে ওরা কি মনে করতেছে যে কাজটা অতিরিক্ত অনুগ্রহ ছিল অথবা বেতন যথেষ্ট না। তো এইটা সাধারণত জাপানিজদের কাছে খুবই অপমানজনক। ২ নাম্বার আরেকটা ব্যাপার হলো এই যে আর যে সেলারি সিস্টেম এইটা খুবই চিন্তা ভাবনা কইরা এরপরে গুছানো। যেমন জাপানে যদি লাস্ট ২০২৪ সালের আমরা এভারেজ সেলারি ধরি, মোটামুটি জাপানের প্রত্যেকটা অঞ্চলের ন্যূনতম সেলারি ৳১,০০০ থেকে ৳১,২০০ প্রতি ঘন্টা। বাংলাদেশে আমরা যেমন দিন হিসাবে কাজ করি অথবা মাস হিসাবে আমরা বেতন পাই, তো জাপানে আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম যখনই করেন, এই যে আর যে বেতনের যে হিসাব করা হয় এইটা মোটামুটি আপনার ঘন্টা হিসাবে করা হইতাছে। হ্যাঁ? এই জায়গায় এভারেজে ন্যূনতম ধরেন ৳১,০০০ থেকে ৳১,২০০। আবার আপনি যদি রাত ১০টা থেকে সকাল ৫টার মধ্যে এই টাইমটায় কাজ করেন তখন আবার ২৫% বাড়ে। আবার অনেক সময় দেখা যায় ওদের যেই বড় কোনো ফেস্টিভাল যেমন আ নতুন বছরের ১, ২, ৩ তারিখ অথবা গোল্ডেন উইকের বন্ধ বা গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, এমন কিছু ছুটিতে ওই সময় যদি আপনি কাজ করেন আপনার সেলারি যেটা আছে প্রতি ঘন্টা ওইটা ডাবলও কিছু জায়গায় দেয় এবং কিছু জায়গায় আপনার বোনাসও দেয়। ওইটা আসলে টিপসের সাথে কোনোভাবে সম্পর্কিত না। তো সার্ভিস চার্জ আগেই ওদের যেই ঘন্টা হিসাবে চার্জটা করা হইতাছে বা বেতনটা দেওয়া হইতাছে এর মধ্যে মোটামুটি যুক্ত। হ্যাঁ? যার কারণে কর্মচারীদের আয় এই টিপসের উপর কোনোভাবেই নির্ভর করে না। যার কারণে ওরা এই টিপসটা নিতে পছন্দ করে না। OECD এর সেলারির একটা ডাটা অনুযায়ী জাপানের সার্ভিস ওয়ার্কারের ইনকাম স্টেবিলিটি অনেক বেশি। তাই টিপস এর দরকার হয় না এবং অনিশ্চয়তাও তেমন একটা নাই। আপনি জাপানের কোম্পানির দিকে যদি তাকান, ওরা কোম্পানি অনেক সময় দেখা যাইতাছে ৫ বছরের মধ্যে হয়তোবা কোনো এক বছর ওর সেল খারাপ হইতাছে অথবা কোম্পানি যেকোনোভাবে খারাপ অবস্থায় যাইতাছে। কিন্তু অধিকাংশ কোম্পানি 99.9% কোম্পানি আপনারে ধরেন প্রত্যেক মাসের ২৫ তারিখ বেতন দিতাছে ওই ২৫ তারিখই। ধরেন এমন না যে ১০০ কর্মচারী আছে
এর মধ্যে 50 জনরে 25 তারিখে দিল, বাকি 50 জনরে 30 তারিখে দিল, পরবর্তী মাসের 5 তারিখে দিল, 10 তারিখে দিল। এইটা হওয়ার সুযোগই নাই, কোনো সুযোগ নাই। এটা ওদের গভর্নমেন্টের যে রুলসটা, এটা আমার কাছে খুবই 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 বেশি ভালো লাগে। হ্যাঁ, যার কারণে যে স্যালারিও কখন পাবে, কত পাবে, এটা মোটামুটি ফিক্সড। যার কারণে ট্যাক্স টিপসের উপরে আর নির্ভর করার কোনো দরকার নাই। হ্যাঁ, এই যে আবার অন্য একটা ব্যাপার ম্যাটার করে, যেটা বা 3 নাম্বার রিজন আমরা যেটা বলতে পারি, প্রাইস ইকুয়াল টু ফাইনাল প্রাইস। হ্যাঁ, যেমন জাপানে যে দাম লেখা থাকে, এই দাম লেখার পরে ধরেন কোন একটা প্রোডাক্টের দাম লেখা আছে 100 টাকা এবং ওইটার নিচে আবার লেখা আছে ওটা ট্যাক্স সহ ধরেন 110 টাকা। এই জায়গায় যেইটা প্রাইস, এইটা ওই জায়গায় ডিসপ্লেতে দেওয়াই আছে। এর জায়গায় ওই প্রোডাক্টের হিডেন কোনো সার্চ নাই, হ্যাঁ, বা নেগোসিয়েশন করারও সুযোগ নাই। তো এই জায়গায় এই যে ট্রান্সপারেন্সি, এটা থাকার কারণে জাপানের কনজিউম ট্রাস্ট এটা খুব বেশি 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 পরিমাণে ওরা আসলে বিল করতে সক্ষম হয়েছে। তো জাপানে বিশ্বাস করা হয় গ্রাহক যেন কখনো অপমান বোধে না ভোগে, যে ভাই এই জিনিসটার দাম দেখলাম 100 টাকা, কিন্তু আমি ক্যাশে আসার পরে দেখতেছি এটা 150 টাকা, অথবা সে বলতেছে এটা ভুল হয়েছে, এটার দাম তো আসলে আরো বাড়বে ভংচং, এইসব করার কোনো সুযোগ নাই। তো এই যে আমি একটা কাহিনী বলি, আমি হইলো জাপানে আসার পরে প্রথম আমি একটা টেবিল ছিল না, একটা টেবিল কেনার জন্য আমি পুরনো দোকানে গেছিলাম। তো ওই জায়গায় সেকেন্ড স্টেটে, তো ওই জায়গায় আমি একটা টেবিল দেখে আসছিলাম মনে হয় 2500 বা 3000 টাকায়। তো পরবর্তীতে ওদিন আমি গাড়ি খুঁজে পাই নাই, যার কারণে আমি ওদের বলছি দেখো আজকে তো আমি গাড়ি খুঁজে পাই নাই, তো আগামীকালকে আমি আইসা আমি এই মালটা নিয়ে যাব, তো যেহেতু তোমার এই দামটা দেওয়া আছে, আমি কি পেমেন্ট করে যাবো কিনা? তো বলছে আচ্ছা না, পেমেন্ট করার দরকার নাই। তো ওই দোকানে আমার নাম বা ফোন নাম্বার কিছু রাখে নাই। হ্যাঁ, তো পরবর্তী দিন আমি গেছি, যাওয়ার পরে আমি দেখতাছি ওই টেবিলটা নাই। পরে আমি জিজ্ঞাসা করলাম, দেখো আমি তো গতকালকে তোমাদের একটা টেবিলের কথা বলে গেছিলাম, এই টেবিলটা আমি নিব, কিন্তু এই টেবিলটা তো তোমরা না, এটা কি তোমরা অন্য কোন জায়গায় রাখছো অথবা সেল করে দিছো? তখন ওই দোকানে যে মালিক, এ তো পুরো টাস্কি খেয়ে গেছে, যে সে আমার বলতেছে আচ্ছা তুমি যখন বইলা গেছিলা এরপরেই অন্য আর একটা ফরেনার আসছে, আমি মনে করছি তোমারই লোক, এ পরবর্তীতে ওই মালটা নিয়ে গেছে। পরবর্তীতে আমি বললাম না দেখো তাহলে তোমার একটা ভুল হয়েছে, ওইটা আসলে আমি নেই নাই বা আমার কোনো পরিচিত না। ও এরপরে আমার কাছে অনেকবার সরি চাইছে, দেখ আসলে আমি তোর নাম বা ফোন নাম্বার রাখি নাই, বা আমি আসলে ভালো করে কাকুর নিন করি নাই, বা কনফার্মেশন করি নাই যে লোকটা তুই ছিলি কিনা, আমি ওরে দিয়ে দিছি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে ওর দোকানে আর 2টা টেবিল ছিল, একটার দাম ছিল মনে হয় 6000 টাকার আশপাশে, আর একটা ছিল 9000 টাকার আশপাশে। হ্যাঁ, কিন্তু আমি যেই টেবিলটা দেখে আসছিলাম এটা কিন্তু ছিল 3000 টাকার কম। তো তো অন্য যে টেবিলটিতে আছে একটার দাম কিন্তু 2 গুণ, অন্যটার দাম কিন্তু 3 গুণ। হ্যাঁ, তো ওই লোকে পরবর্তীতে আমার অফার করতেছে, দেখ আমি যেহেতু একটা ভুল করছি, তো আমার এই যে বাকি যে 2টা টেবিল আছে, এই 2টার মধ্যে তোর যেইটা পছন্দ হয় তুই এটা নিয়ে যা, এবং ওই আগের যে তুই যেটা দেখে গেছিলি 2500 বা 3000 যে দামটা ছিল, তুই ওই দামটাই দিস। পরবর্তীতে আমি ওই টেবিলটাই নিয়ে আসছি, ওইটা প্রায় 3 বছর 3.5 বছর ইউজ করতেছি। তো ওদের কাছে আসলে এই যে কাস্টমার বা কাস্টমারের সার্ভিসের যে ব্যাপারটা ভাই, এইটা অসাধারণ লেভেলের। এটা আসলে জাপানে না আসা পর্যন্ত বোঝাই যায় না। আপনি জাপানে যারা বসবাস করতেছে এদের অনেকের কাছে শুনবেন, এরা বলতেছে যে কাস্টমার হইলো কামিসামা, ওকিয়াকু সামা ওয়া কামিসামা দেস, মানে কাস্টমার হইলো গড়ের মতো, যার কারণে ওরে এমন কিছু করা যাইব না ও যাতে অপমান বোধ হয় অথবা ওরে অসম্মান করা হয়। এই তো আমরা যদি বাংলাদেশের সাথে জাপানের এই টিপসের কালচারটারে আমরা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যে বাংলাদেশে আমরা টিপস দেওয়া মনে করি কৃতজ্ঞতা, বা অনেক ক্ষেত্রে টিপস না দিলে যারা সার্ভিস দিতে আছে এরা মনে করে আসলে এই লোকটা আসলে খারাপ। হ্যাঁ, কারণ কর্মীদের অনেক সময় ওদের যে আয়টা এটা নির্ভর করতেছে এই টিপসের উপর। কারণ অনেক হোটেলে বা অনেক রেস্টুরেন্টে যারা ওয়েটার বয় হিসাবে কাজ করতেছে, ওরা দেখা যায় কি যে 3 বেলা দোকানের খাবার বা রেস্টুরেন্টে খাবার দাবার খাইতে আছে, তো মালিকের সাথে ওদের চুক্তিটা এইভাবেই থাকে যে তুই তোর মতো করে ভালো সার্ভিস দে, সার্ভিস দিলে আমার দোকানে কাস্টমার আসবে, এবং তুই ভালো সার্ভিস দেওয়ার কারণে কাস্টমার তোরে যেটা বকশিস দিব এইটাই তোর স্যালারি, এছাড়া তুই 3 বেলা খাবি আমার এই যা থাকতাছস। যার কারণে বাংলাদেশের টিপসের কালচারটা কিন্তু খুবই বেশি খুবই বেশি। কিন্তু জাপানে টিপস মানে অস্বস্তিকর, ভালো সার্ভিস এটা বাধ্যতামূলক দিতে হইব। আর অন্য একটা ব্যাপার হলো যে আয় আয় এইটা কিন্তু ওদের স্থির বা এটা সম্মানজনক, যার কারণে টিপসের উপর ওদের কোনো ধরনের লোভ বা কোনো ধরনের আশা প্রত্যাশা নাই। তো পার্থক্যটা মানুষের মধ্যে না, পার্থক্যটা হইলো সিস্টেমের মধ্যে। যার কারণে এই যে জাপানের টিপস নেওয়া, এটা থেকে আমাদের যেই জিনিসগুলো আসলে শেখা যাইতে পারে বা যেই জিনিসগুলো শিখায়, যে
সম্মান মানে বাড়তি টাকা পয়সা দেওয়া কিছু না রে ভাই। সম্মান মানে কাউকে আপনি কাজ দিয়া এর কাছ থেকে আপনি ভালো ব্যবহার বা এর কাছ থেকে ভালো কোনো একটা প্রশংসা পাইছেন। এর কারণে যদি টাকা দিলে আমার প্রশংসা করব তাহলে তো এ আমারে পছন্দ করলো না। পছন্দ করলো টাকাটারে। আমি যদি এরে ৳১০০ টিপস দেই তাইলে হয়তোবা গাড়ি পর্যন্ত আমার পার্সেল টাকা দিতেছে। কিন্তু ৳১০ টিপস দিলে আমারে সালামটা পর্যন্ত দিল না। তাইলে তো এ তো আসলে আমারে সম্মান করতেছে না। কত অ্যামাউন্ট আমি টিপস দিতেছি এর উপরে সম্মানটা নির্ভর করতেছে। যার কারণে এই টিপসটা আমার মনে হয় না দেওয়াই উচিত বা এই কালচারটা যদি আমাদের মধ্যে না থাকে মনে হয় বেশ ভালো হবে। এখন প্রশ্ন হইলো আমরা কি এমন একটা সমাজ চাই যে মানুষজন আসলে টাকার প্রতি কোনো লোভ থাকবে না বা টাকার প্রতি ওর কোনো চাহিদা থাকবে না। যদি